নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে রাজ্য রাজনীতিতে সারা দিন ধরে একের পর এক বড় খবর, বড় ঘটনা কিন্তু ঘটে গিয়েছে। আপনারা সকলেই জানেন যে কিছুক্ষণ আগেই একেবারে কলকাতার হরিশ চ্যাটার্জি যে স্ট্রিট, সেখানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসের সামনে আজ দুপুর থেকেই জড়ো হতে শুরু করেন প্রায় ৩০ জনেরও বেশি সিআইডি আধিকারিকের একটি বিশেষ টিম। এবং যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হয় সেই কারণে কিন্তু কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছিল। পরে যেটা জানা যায় যে সই জালিয়াতি কাণ্ডে রাজ্য সরকারের নির্দেশে ইতিমধ্যেই তদন্তভার গ্রহণ করেছে সিআইডি। এবং এই যে বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে নির্বাচিত করবার পরে দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠি দিয়েছিলেন, সেই চিঠিতে যে যে বিধায়করা সই করেছিলেন তার সঙ্গে যে অ্যাটাচ যে কপি ছিল, তাতে যারা সই করেছিলেন তাদের মধ্যে অনেকেরই সইয়ের জালিয়াতির অভিযোগে সিআইডি তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে একাধিক বিধায়কের সঙ্গে যোগাযোগ করে জিজ্ঞাসাবাদ পর্যন্ত সম্পূর্ণ করেছে সিআইডি। কিন্তু এই বিষয়ে আজকে বিকেল ৫টার সময় ভবানী ভবনে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরার কথা ছিল, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে হাজিরা দেন সে বিষয়ে ইতিমধ্যে তাকে আগাম নোটিশও পাঠানো হয়েছিল। কিন্তু আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ভবানী ভবনে যাননি। ইডির যে নোটিশ সেই দাবিকে সম্মতি দিয়ে তিনি আরও কিছুটা সময় চেয়ে নিয়েছেন। কিন্তু যেটা দেখা গেল যে এবারে খোদ মুখ্যমন্ত্রীর বাড়ি ঢুকে পড়ল সিআইডি। প্রথমে সেখানে দায়িত্বপ্রাপ্ত যে দপ্তরের কর্মী, তার সঙ্গে কিছুটা বচসা হয়। তিনি বলেন যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এই মুহূর্তে দিল্লি রয়েছেন, সুতরাং তারা না আসলে সিআইডি যেন বাড়ির ভেতরে ঢুকে বা অফিসের ভেতরে ঢুকে তল্লাশি না করে। কিন্তু সেই আবেদনকে কার্যত খারিজ করে দেন সিআইডি আধিকারিকেরা। দীর্ঘক্ষণ এই টানাপোড়েনের পর অবশেষে কিন্তু সিআইডির টিম ভেতরে ঢোকে এবং প্রয়োজনীয় তল্লাশি তারা শুরু করেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন যে পার্টি অফিস সেটাই নয়, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নিজস্ব অফিস রয়েছে সেখানেও কিন্তু হানা দিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে সিআইডি। ফলে এই যে বিষয়টা চলছে যে সিআইডির টিম খোদ মুখ্যমন্ত্রীর বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে গেল, এর ফলে রাজনীতিতে জল্পনা তৈরি হয়েছে তাতে করে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই বিষয়ে কিন্তু একটা জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং দেখুন, কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দলের রাশ যে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেটার এই মুহূর্তে বলবার অপেক্ষা রাখে না। আপনারা জানেন যে গতকালই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের দিল্লির যে বাসভবন, সেখানে প্রায় ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদ তারা বৈঠক করেন এবং লোকসভার স্পিকার ওম বিড়লাকে তারা চিঠি দেন। চিঠি দিয়ে তারা বলেন যে তারা কেন্দ্রের বিজেপি সরকারকে সমর্থন করছেন। এই যে সংসদে নব্য তৃণমূল ব্লক, তার অন্যতম যিনি নেত্রী কাকুলি ঘোষ দস্তিদার, তিনি বলেন যে দেশের স্বার্থ সবার আগে, এবং সেই কারণেই তারা কেন্দ্রের বিজেপি সরকার, একেবারে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার, সেই সরকারকে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন একেবারে খোদ স্পিকার ওম বিড়লাকে তারা চিঠি দিয়েছেন। এখন একদিকে ঋতব্রত নেতৃত্বে রাজ্য বিধানসভার ৮০ জন বিধায়কের মধ্যে ৬৪ জন নতুন তৃণমূলে চলে গিয়েছেন। কেন্দ্রীয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের ওপর অনাস্থা প্রকাশ করে। আবার সংসদীয় যে সেখানে যারা বিধায়ক সাংসদ যারা ছিলেন, তারাও কিন্তু সংখ্যাগরিষ্ঠ অংশ কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানতে যে আর রাজি নন, সে বিষয়েও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। রাজ্যসভার ক্ষেত্রেও এই সংক্রমণটা ধীরে ধীরে বাড়ছে। দীর্ঘদিনের অভিজ্ঞ সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি পদত্যাগ করেছেন। কোয়েল মল্লিক সদ্য নির্বাচিত হয়েছিলেন, সদ্য কয়েক মাস আগেই তিনি গিয়েছিলেন, কিন্তু কোয়েল মল্লিক তখন হয়তো বোঝেননি যে রাজ্য রাজনীতিতে এত তাড়াতাড়ি পালা বদলটা ঘটে যাবে। সাংসদ হওয়ার স্বাদ তারও ছিল, কিন্তু বাস্তবের চাপে পড়ে
সেখান থেকেও ইস্তফার পথে মানে নবনির্বাচিত সাংসদ কোয়েল মল্লিক। এ তো গেলে একটা দিকে, কিন্তু ওই যে বলে না, মানুষের বিপদ যখন আসে চারদিক থেকে বিপদ আসে। একদিকে মানে যারা এতদিন পর্যন্ত প্রশ্নাতীত আনুগত্য দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, সেই কাছের লোকেরা, সাংসদ বিধায়কেরা ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে অন্য নৌকায় ইতিমধ্যেই উঠে পড়েছেন। শুধু কি তাই, কলকাতায় তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস ছেড়ে দেওয়ার জন্য একেবারে দাবি জানাচ্ছেন সেই জায়গার যিনি মালিক রয়েছেন। ফলে কলকাতার তৃণমূলের পার্টি অফিস সেটারও ঝাপ বন্ধ হতে চলেছে। অন্যদিকে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস, সেটা আলাদা কোনো জায়গায় ছিল না, সেটা চলতো এই রাজ্যেরই একজন সাংসদ পার্থ ভৌমিকের যে বাড়ি, সেই বাড়িতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের দিল্লির যে কার্যালয় সেখান থেকে পরিচালিত হতো। কিন্তু এই যে নব্য তৃণমূল ব্লকে যোগ দেওয়ার পর বেসুরো গাইতে শুরু করে দিয়েছেন পার্থ ভৌমিক। তিনি বলছেন যে না, আমার এই ফ্ল্যাটে আর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় রাখা যাবে না, সেখান থেকে পার্টি অফিস সরিয়ে নিতে হবে। ফলে একদিকে যখন দলীয় বিধায়ক সাংসদরা তার সীমাহীন যে কর্তৃত্ব, সেই রাজকে কেটে ফেলে একেবারে নব্য তৃণমূল ব্লক তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে উপেক্ষা করে, পাশাপাশি কলকাতা এবং দিল্লিতে তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়, সেই কার্যালয়ের ঝাঁপ বন্ধ হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে ইন্ডি জোটের বৈঠকে গিয়েছিলেন তিনি। এর আগে যত ইন্ডি জোটের বৈঠক হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সামনের সারিতে, কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ধরে তার টানাপোড়েন ছিল, কিন্তু এই ইস্যুতে তড়িঘড়ি তিনি ইন্ডি জোটের কাছে আশ্রয় খুঁজতে গিয়েছিলেন। কিন্তু গোটা বৈঠকে তিনি মাত্র 2টো শব্দ খরচা করেছেন এবং বৈঠক শেষ হওয়ার সবার আগে তিনি উঠে গিয়েছেন। এই পরিস্থিতিতে তিনি তার পূর্বের কাছের মানুষ, জাতীয় কংগ্রেসের একেবারে সর্বময় নেত্রী সোনিয়া গান্ধীকে আঁকড়ে বাঁচার চেষ্টা করছেন। ফলে একদিকে মানে সূত্রের খবর যেটা জানা যাচ্ছে, যে একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছে সিআইডি, তল্লাশি হচ্ছে পার্টি অফিসে এই সই জালিয়াতি কাণ্ডে, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে, এটা সূত্র মারফত জানা যাচ্ছে, শটান চলে গিয়েছেন সোনিয়া গান্ধীর বাড়িতে। কি আলোচনা হয়েছে সেটা পরবর্তীকালে দুই নেত্রী যদি প্রেসমিট করেন বোঝা যাবে। কিন্তু এই যে সংকটকাল, এই সংকটকালে একেবারে সোনিয়া গান্ধীকে আঁকড়ে ধরেই কি শেষ পর্যন্ত বাঁচার আশা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এর উত্তর সময় দেবে। এখনো পর্যন্ত এই বিষয়ে দুই নেত্রীর কাছ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি। তবে দেখুন, আরেকটি কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে পৃথকভাবে তিনি প্রেসমিট করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এইরকম 8 জনের মতো সাংসদ, তারা এখনো নব্য তৃণমূল ব্লকে যাননি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে সাংবাদিক সম্মেলন করে যারা বিরোধী দলে চলে গিয়েছেন, যারা নরেন্দ্র মোদীকে সাপোর্ট করেছেন, তাদেরকে গদ্দার বলেছেন। যে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে, তার নাম ভাঙিয়ে তারা ভোটে জিতলেন, কিন্তু সুবিধাবাদী রাজনীতির কারণে তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে অন্য শিবিরে নাম লেখালেন। যদিও রাজনীতিতে এটা বলা হয়, রাজনীতিতে চিরস্থায়ী শত্রুমিত্র কিছু হয় না। রাজনীতিতে এই এথিক্স বিষয়টা কতটা কার্যকরী সেটা নিয়েও প্রচুর প্রশ্ন রয়েছে। কেন বললাম কথা? দেখুন, এই কথাটা বললাম, যদি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও ক্লিপিংস ছেড়ে তিনি বলছেন তাদেরকে গদ্দার, বেঈমান, এই সমস্ত বিশেষণে তাদের বিশেষিত করে চলেছেন, কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির ইতিহাসটা একটু অতীতটা দেখেন, তাহলে পরে কিন্তু বিরোধী দল যারা রয়েছে তারা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীত রাজনৈতিক ইতিহাসটাও কিন্তু এই বিশ্বাসঘাতকতার মোড়কে ভরা। দেখুন, ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর 1984 সালের যখন গোটা দেশে একটা সহানুভূতির হাওয়া তৈরি হলো, সেই সময় সর্বময় জাতীয় কংগ্রেসের সর্বময় কর্তা বলা যেতে পারে রাজীব গান্ধী, তিনি একটা নতুন মুখ খুঁজছিলেন এবং তখন তিনি খোঁজ পান পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার নৈকট্য বাড়ে এবং পশ্চিমবঙ্গের বুক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএমের প্রায় দুর্ভেদ্য ঘাঁটি বলা যেতে পারে যাদবপুরে, সেখানে সিপিআইএমের সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজীব গান্ধী প্রার্থী করেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং সেখান থেকে তিনি প্রথমবারের জন্য জাতীয় কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়ে তিনি সংসদে গিয়েছিলেন। রাজীব গান্ধীর একটা বিশাল অবদান রয়েছে সেখানে। কিন্তু এই কথা কি মনে রেখেছিলেন নেত্রী?
দেখুন, পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান কংগ্রেসের হাত ধরে ঘটেছিল, এটা সকলেই জানেন। রাজীব গান্ধীর একটা বড় ভূমিকা ছিল সেই জায়গায়। কিন্তু 1997 সালের শেষে তিনি কংগ্রেস ত্যাগ করেন এবং 1998 সালের 1 জানুয়ারি নিজের নতুন দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস করেন। এবং সেই সময় তার বক্তব্য ছিল যে তদানীন্তন যারা কংগ্রেস নেতৃত্ব তারা সিপিআইএমের বিরুদ্ধে তেমনভাবে লড়তে পারছে না, ফলে তাকে নতুন টিম তৈরি করতে হবে। এবং তিনি নতুন দল গঠন করলেন, কংগ্রেস থেকে তিনি কিন্তু বেরিয়ে আসলেন এবং কংগ্রেস থেকে তিনি বেরিয়ে এসে নতুন দল করলেন। এটা গেল 1998 সালের কথা। দেখুন, সিপিআইএমের বিরুদ্ধে লড়তে হবে, কংগ্রেস নেতাদের আবেদনকে অগ্রাহ্য করে নতুন দল করলেন। কিন্তু 1999 সালের আরও একটি ঘটনা চমকে দেবে আপনাদের। কংগ্রেস থেকে বের হয়ে এসে ধর্মনিরপেক্ষতার আদর্শে বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় 1999 সালে বিজেপির যে নেতৃত্বাধীন এনডিএ যে জোট ছিল সেখানে তিনি কিন্তু যোগ দেন এবং অটল বিহারী বাজপেয়ী যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় তিনি রেলমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে দেওয়া হয়। অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সুসম্পর্ক সেটা সকলেই জানেন, একেবারে জাতীয় রাজনীতিতেও সেটা রীতিমতো চর্চিত বিষয় ছিল। এবং এই সময়টা দেখুন, কিন্তু পরবর্তীতে তিনি আবার সেই এনডিএ জোট ত্যাগ করেন। তাহেলকা.com-এর স্ট্রিং অপারেশনে প্রতিরক্ষা চুক্তিতে জর্জ ফার্নান্ডেজ তিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি এনডিএ জোট এবং মন্ত্রিত্ব ত্যাগ করেন। এরপর 2001 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি আবার কংগ্রেসের সঙ্গে জোট বাঁধলেন। যে কংগ্রেস ছেড়ে তিনি নতুন দল করলেন, সেই নতুন দলের পর তিনি এনডিএর যে মন্ত্রিসভা সেখানে রেলমন্ত্রী হলেন। সেখান থেকে তাহেলকা.com-এর এই ইস্যুতে তিনি বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে 2001 সালে তিনি একেবারে সোজাসুজি কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং 2001 সালের নির্বাচনে ফল খুব একটা ভালো করতে পারেননি। 2003 সালের সেপ্টেম্বর মাসে তিনি পুনরায়, দেখুন আবার তিনি কোথায় যাচ্ছেন, আবার তিনি বাজপেয়ী সরকারের মন্ত্রিত্বে তিনি ফিরে আসেন এবং কয়লা ও খনি মন্ত্রকের দায়িত্ব নেন। এই যে দ্রুত অবস্থান বদলটা, এটাকে রাজনীতিতে এখনো কৌশলগত সুবিধাবাদ বলে আখ্যায়িত করা হয়। এ তো গেল। আবার দেখুন, এই যে দুবার তিনি আবার এনডিএতে যোগদান করলেন, মানে আমি বলছি তৎকালীন বাজপেয়ী নেতৃত্বে যে সরকার ছিল সেই জায়গায়। আবার ইউপিএ দুজোট এবং কংগ্রেসের সঙ্গে টানাপোড়েন। 2009 সালের লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ইউপিএ জোটে যোগ দেন এবং মনমোহন সিংয়ের সরকারে দ্বিতীয়বার রেলমন্ত্রী হন। সোনিয়া গান্ধী তাকে আবার গুরুত্ব সহকারে আবার তাকে কংগ্রেসে ফিরিয়ে আনলেন। এবং 2011 সালে এ রাজ্যে বামফ্রন্টের পতনের পর 2012 সালে এফডিআই এবং রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি কমানোর কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি ইউপিএ সরকার থেকে আবার সমর্থন প্রত্যাহার করে নেন। কংগ্রেসের পক্ষ থেকে তখন অভিযোগ করা হয়েছিল যে জোট ধর্ম না মেনে মাঝে মধ্যেই যে তিনি সরকারকে বিপাকে ফেলে চলে আসছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসঘাতকতার সামিল। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিনই এটা ভাবেননি যে যখন তার মিত্র তার চাইতে এগিয়ে যেতে পারে সেই সমস্ত জায়গাতেই কিন্তু তিনি বিশ্বাসঘাতকতা করেছেন, যারা এক সময় এই মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন, যার হাত ধরে কংগ্রেসের মানে তার উত্থান হয়েছিল, তাকে তিনি বিত্রে করলেন। পরবর্তীকালে দুইবার তিনি এনডিএতে গেলেন, আবার তিনি ইউপিএ 2 সরকার মনমোহন সিংয়ের আমলে তিনি গেলেন। সোনিয়া গান্ধী তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব রেলমন্ত্রীর পদে দিলেন, আবার তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। ফলে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কৌশলগত সুবিধাবাদী রাজনীতি, এই রাজনীতির সাক্ষী ভারতবর্ষের ইতিহাস। ফলে এখন যদি তিনি কাউকে বেঈমান বলেন, এখন যদি তিনি কাউকে গদ্দার বলেন, তাহলে এই যে অতীত ইতিহাসের চুলচেরা বিশ্লেষণ তো রাজ্য এবং জাতীয় রাজনীতিতে হবেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্যারেক্টার, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সুবিধাবাদী রাজনীতি, যার খেসারত তাকে আজকে দিতে হচ্ছে যে একটা নির্বাচন শেষ হওয়ার ফলাফল ঘোষণার 1 মাসের একটু সামান্য সময়ের মধ্যে গোটা দল তাসের ঘরের মতো একেবারে তছনছ হয়ে গেল। দেখুন, কংগ্রেসও পশ্চিমবঙ্গ ক্ষমতা থেকে চলে গিয়েছিল। 34 বছর বাম শাসনের পর বামফ্রন্টের ক্ষমতা থেকে চলে গিয়েছিল।
কিন্তু দলটা তাসের ঘরের মতো ভেঙে পড়েনি। আসলে যেই দলের কোনো নীতি বা আদর্শ যদি না থাকে, যদি সেই দল ব্যক্তিকেন্দ্রিক হয়ে ওঠে, যদি সেই দলের মধ্যে একটা স্বৈরতান্ত্রিক মানসিকতা প্রকাশ পায়, তাহলে সেই দল বেশি দিন সার্ভাইভ করতে পারে না। বামফ্রন্ট 34 বছর ক্ষমতায় নেই, কিন্তু যাদবপুরে হকার উচ্ছেদে এখনো তারা মানে গভীর রাতে তারাই প্রধান প্রতিহত করেছেন যাতে হকার উচ্ছেদ না হয়। তার ইনসাফ যাত্রা করেছেন। কংগ্রেসও দিকে দিকে আন্দোলন করছেন। তারা তো ক্ষমতায় নেই রাজ্য রাজনীতিতে দীর্ঘদিন যাবৎ, কিন্তু সংগঠন ধরে রেখেছেন। একজন নয়, এই যে বারবার তৃণমূল কংগ্রেসে যেটা বলা হতো না যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, এই তৃণমূল নেতৃত্ব বলেছিলেন যে গোটা রাজ্যে আমি ঘুরে বেড়াচ্ছি, আর কাউকে দেখতে হবে না, 294টা আসলে আমি প্রার্থী, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। এই যে আমিত্ববোধ, এই আমিত্ববোধ যে দলে থাকবে, সেই দল বেশি দিন সাধারণ মানুষের কাছে জায়গা পেতে পারে না। ন্যূনতম একটা নীতি, একটা আদর্শের জায়গা যদি সেই দলে না থাকে, তাহলে মানুষের মধ্যে নির্বাচনে পরাজয়ের পর সেই পরাজয়ের অস্বস্তি কাটাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে না, যার খেসারত দিতে হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসকে। আজকে পরের খবরে, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে কোলাঘাটে প্রশাসনিক বৈঠক করলেন এবং প্রশাসনিক বৈঠকে স্বাভাবিকভাবেই বিরোধী যারা শিবির রয়েছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক থেকে শুরু করে ঘাটালের যিনি সাংসদ দেব, তিনি আজকে গিয়েছিলেন এবং দেবকে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্টেজে ডেকে নেন এবং যেটা জানা যাচ্ছে যে তিনি বলেন, দেব মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন যে তিনি নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান যাতে সম্পূর্ণ হয়। পাল্টা মুখ্যমন্ত্রী বলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান যেটা তৈরি হওয়ার সেটা বিজেপিরও আশ্বাস ছিল, ফলে আপনি চিন্তা করবেন না, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের দায়িত্ব বর্তমান সরকারের বলে আশ্বস্ত করেছেন। এবং শুভেন্দু অধিকারী বেরিয়ে বলেছেন আজকে যে যারা আজকে যাদেরকে বিরোধী দলকেও যাদেরকে বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছিল, সাংসদদের জানানো হয়েছিল, যারা সরকারের সঙ্গে সহযোগিতা করবে, পরামর্শ দেবে, তারা জনগণের জন্য উন্নয়নের কাজ করতে পারবে। বাকি যারা এই কাজ করবেন না তারা জনগণের কাছে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। এবং আজকের এই মিটিংয়ের পর আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন এই যে দীঘাতে যে জগন্নাথ ধাম বলা হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির নির্মাণ করেছেন, সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল যে জগন্নাথ ধাম শুধুমাত্র ওড়িশার পুরীতেই আছে, এটা অন্য নাম দেওয়া হতে পারত, কিন্তু সেটা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানেননি। আজকে শুভেন্দু অধিকারী বলেছেন যে এটি ধাম শব্দটি আর এই দীঘার যে জগন্নাথ মন্দির তার সঙ্গে থাকবে না, জগন্নাথ দেব সংস্কৃতি উৎকর্ষ কেন্দ্র যেটা রয়েছে সেই নামেই চিহ্নিত করা হবে। এবং আজকে আরেকটি বিষয় যে দেব দিল্লিতে যে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক বা শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, তিনি দুটোতে ছিলেন, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সভাতে যাওয়ার পরেও সূত্রের খবর তিনি জানিয়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে যাচ্ছেন না, তিনি নতুন যে তৃণমূল ব্লক সেখানে তিনি পা রাখবেন না। যদিও এর বিস্তারিত এখনো পর্যন্ত কিন্তু সংবাদ মাধ্যমের সামনে আসেনি, তবে সূত্রের খবর এইরকম একটা দাবি করেছেন সাংসদ অভিনেতা দেব। শেষ করবো আরেকটি বিষয় নিয়ে। দেখুন আজকে মানে বাজারে এখন ডিমের আকাল হতে চলেছে কিনা জানি না, দিন দুয়েক আগে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি থেকে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য, যার মাথায় তিনি হাত রাখতেন, অন্যতম সহযোদ্ধা বলা যেতে পারে, সেই জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করেছিল সিআইডি এবং পুলিশ, এবং তাকে আজকে নিয়ে আসা হয় এবং যার ভয়ে ফলতা কাঁপতো একটা সময়। এবং তাকে গ্রেপ্তার করবার পর যখন তাকে কোর্টে তোলা হয়েছিল, আজকে কোর্টে তোলার পর কোনো আইনজীবী তার পক্ষ হয়ে সওয়াল করেননি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, ভোর 4:30টার মধ্যে তাকে যে আদালতের পুলিশ কোর্টের লকআপ সেখানে নিয়ে যাওয়া এবং শাহজাহানকে দেখা, জাহাঙ্গীর খানকে দেখা মাত্রই দিকে দিকে বিভিন্ন দিক থেকে পচা ডিম ছোড়া হয়। পচা ডিমের হাত থেকে বাঁচেননি একেবারে সল্টলেক বিধাননগরের আরেকজন দোর্দণ্ড প্রতাপ নেতা, একটা সময় বিজেপি করে আবার তিনি তৃণমূলে এসেছিলেন, তার নাম হচ্ছে সব্যসাচী দত্ত। অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন বিধাননগরে, তার দাপট প্রশ্নাতীত। কিন্তু তাকে কাল রাত্রে গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে যখন আজকে পুলিশের থানা থেকে বের করে নিয়ে যাওয়া হয়, মানুষ এতটা ক্ষিপ্ত যে এই যে তোলাবাজি, এই যে দুর্নীতি, এই যে টাকা আদায়, দিনের পর দিন মানুষের দম বন্ধ করা পরিবেশ, আজকে গ্রেপ্তার হতেই তার দিকে উড়ে এলো আবার সেই পচা ডিম, আবার সেই গোবর, আবার সেই টমেটো।
মানে এই যে জনরোষের থেকে নিষ্কৃতি নেই, আর একজনের কাঁধেও বোধহয় মানে গ্রেপ্তারির খাড়া নেমে আসছে, যার গান আপনারা একটা সময় খুব জনপ্রিয় ছিল। দূরের বলাকা তার প্রথম ক্যাসেট ছিল। আমি বলছি, নিশ্চয়ই বুঝতে পারছেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত ছায়াসঙ্গী ইন্দ্রনীল সেন। এই ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে যেটা অভিযোগ করে মানে বউবাজার থানায় জমা পড়েছে, সেটা হচ্ছে ইউনেস্কোর নাম করে পুজোর সময় তার কোম্পানি বিভিন্ন পুজো কমিটির কাছ থেকে অনৈতিকভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। জমা পড়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। আপনারা জানেন যে বিভিন্ন স্টেজে মানে একেবারে মানে শিল্প সংস্কৃতির ধারক বাহক ছিলেন। কোনো সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গান একটু শিখিয়েও দিতেন, গানের লাইন একটু এদিক ওদিক ধরিয়েও দিতেন। বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে অভিযোগ। এর আগেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অভিযোগ জানিয়েছেন একাধিক শিল্পী যে রাজ্য সরকার তাদেরকে যে টাকা দিত বিভিন্ন সঙ্গীত মেলা বা অনুষ্ঠানে গান করবার জন্য বা অন্যান্য কার্যক্রম করবার জন্য, সেখান থেকেও কাটপানি দিতে হতো তৎকালীন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। এটা অভিযোগ। এই অভিযোগের বিষয়ে ইতিমধ্যেই বউবাজার থানায় অভিযোগ জমা পড়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ। এখন দেখা যাক আগামী দিনে ইন্দ্রনীল সেনের সুরেলা কণ্ঠ কতটা আমাদের কানে এসে পৌঁছয়, রাজ্যবাসীর কানে এসে পৌঁছায় বা আদৌ পৌঁছবে কিনা, নাকি গারদের অন্দরমহলে সেই সুর হারিয়ে যাবে, সেই হারানো সুর সেটা হয়ে যাবে। তার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুটা দিন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন RCTV সংবাদের বিশেষ এই অনুষ্ঠান। শুভরাত্রি, নমস্কার।